আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায়। তো আমরা ক্লাসের ধারাবাহিকতায়, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এই অধ্যায়ের চতুর্থ ক্লাসটা দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। এর আগে তোমাদের 3টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। আশা করি সেগুলো তোমরা দেখেছো। যারা আজকেই প্রথম ক্লাস দেখবে তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে, তোমরা অবশ্যই এর আগে পূর্বের 3টি ক্লাস দেখতে হবে। অর্থনীতির ক্লাসে ধারাবাহিকতা না রাখলে অর্থনীতি বোঝাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। সাবজেক্ট খুবই সহজ। এই সহজ সাবজেক্টটাকে আমরা নিজেরাই জটিল অথবা কঠিন করে তুলি। ক্লাসের ধারাবাহিকতা রাখলে খুব সহজে এই সাবজেক্টটা বোঝা যায়। আমি আগেই বলেছি যে এই অধ্যায়টা বড় একটা অধ্যায়। এই অধ্যায়টা অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক্সের অন্তর্ভুক্ত, সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। বিষয়টা বৃহৎ আকারে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যাপ্টারটা বিভিন্ন বিষয়ে সামষ্টিক অর্থনীতির বিষয়টা কভার করে, অন্তর্ভুক্ত। তো আমরা জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতির কথা বলেছিলাম। তার মধ্যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নিয়ে আমরা আলোচনা করেছি। সম্ভবত 3 নম্বর ক্লাসে বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকের চতুর্থ ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ। আমি একটু লিখছি, 2 নম্বর পয়েন্ট এটা। আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। তো আয় পদ্ধতিতে আমরা জাতীয় আয় কিভাবে পরিমাপ করব? আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের উৎপাদন কাজে নিয়োজিত সমস্ত উপকরণের আয় যোগ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়। আমরা কি বলেছি? আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সকল উপকরণের আয় যোগ করে আমরা আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করে থাকি। তো উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলো কি কি? আমরা জানি উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনের 4টা উপাদান রয়েছে। কয়টা উপাদান? 4টা উপাদান রয়েছে। এক হচ্ছে ভূমি, 2 শ্রম, 3 মূলধন, 4 হচ্ছে সংগঠন। অর্থনীতিতে ভূমির আয়কে কি বলা হয়? অর্থনীতিতে ভূমির আয়কে বলা হয় খাজনা বা রেন্ট। অর্থনীতিতে শ্রমের আয়, উৎপাদন কাজে নিয়োজিত শারীরিক এবং মানসিক পরিশ্রমকে কি বলে? শ্রম বলে। আবার ভূমির কথা বলেছি, ভূমি হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। প্রাকৃতিক সম্পদকে কি বলা হয়? ভূমি বলা হয়। এই ভূমির আয়কে বলা হয় খাজনা, আর শ্রমের আয়কে বলা হয় মজুরি, ওয়েজেস। 3 নম্বর হচ্ছে মূলধন, ক্যাপিটাল।
মূলধনের সংজ্ঞাটা আমরা কিভাবে পড়েছি? মূলধন চ্যাপ্টারে আমরা পড়েছি যে উৎপাদনের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে পরবর্তী সময়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তার নাম হচ্ছে মূলধন। একজন কৃষক ধান উৎপাদন করে, 10 মণ ধান উৎপাদন করলো, 2 মণ ধান সে আলাদা করে রেখে দিল বীজ আকারে, পরবর্তী বছর পুনরায় সেটা কি করবে? বীজ থেকে চারা উৎপাদন করবে, চারা থেকে গাছ হবে, ধান উৎপাদন হবে, তার জন্য রেখে দিল। এই বীজগুলা হচ্ছে তার মূলধন। এটা বর্তমান যুগে ব্যবহার করা হয় নাই। তো অর্থনীতিতে মূলধনের আয়কে কি বলে? অর্থনীতিতে মূলধনের আয়কে সুদ বলে, ইন্টারেস্ট, সুদ। অর্থনীতির ভাষা এটা, ইন্টারেস্ট। 4 নম্বর সংগঠন, অর্গানাইজেশন, উদ্যোক্তা যেটা। তো সংগঠন কাকে বলে? উৎপাদন কাজে নিয়োজিত ভূমির কথা বলেছি, শ্রমের কথা বলেছি, মূলধনের কথা বলেছি। এই বিষয়গুলো একত্রিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করাকে সংগঠন বলা হয়। সংগঠনের কাজ যিনি পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা, অর্গানাইজার অথবা এন্টারপ্রেনার। এই সংগঠন এর আয়কে, সংগঠক যে আয় করে তার আয়, এই আয়কে বলা হয় মুনাফা বা প্রফিট। তো এই আয়গুলা যোগ করে আমরা জাতীয় আয় নির্ধারণ করে থাকি একটা নির্দিষ্ট বছরে। তো এই যে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ আয় উপার্জন করে বিভিন্ন সোর্স থেকে, যে সোর্সের কথা আমরা বলেছি, এটা হচ্ছে জাতীয় আয়, আয় পদ্ধতিতে জাতীয় আয়। তো এই আয়ের মধ্যে যদি হস্তান্তর পাওনা থাকে, হস্তান্তর পাওনাটা বাদ দিতে হবে। হস্তান্তর পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে হস্তান্তর পাওনা কি? এটা কেন জাতীয় আয়ের হিসাব হতে বাদ দিতে হয়? এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। আমি আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সমীকরণটা লিখতেছি। আমরা জানি আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, ক্যাপিটাল ওয়াই, অথবা আমরা এনআই লিখতে পারি, ন্যাশনাল ইনকাম, এনআই, ন্যাশনাল ইনকাম, এনআই। আয় পদ্ধতিতে জাতীয় আয়। আমরা ভূমির আয় কি বলেছি? রেন্ট, আর তারপরে শ্রমের আয় মজুরি, ডব্লিউ, ভূমি শ্রম মূলধনের আয় শুধু ইন্টারেস্ট প্লাস প্রফিট মাইনাস টিএম। তো এবার আসলে আমরা একটু বিশ্লেষণে যাই। এখানে আর তো বললাম, এখানে আর হচ্ছে রেন্ট, আরইএনটি, রেন্ট বা খাজনা। খাজনার বিষয়টা তো আমি বললাম তোমাদের। খাজনা হচ্ছে ভূমির আয় অথবা ব্যয়। উৎপাদন কাজে নিয়োজিত একটা ভাইটাল উপকরণ হচ্ছে, উপাদান হচ্ছে ভূমি। এই ভূমির আয় অথবা ব্যয়কে খাজনা বলি। আয় অথবা ব্যয় বললাম এই কারণে, আয়টা হচ্ছে যারা ভূমির মালিক তারা বলবে আমার খাজনা বাবদ আয় হয়েছে, আর যারা ভূমিটা ব্যবহার করেছে সে বলবে আমার খাজনা বাবদ ব্যয় হয়েছে। তো এখানে আমরা আয় হিসেবে আমরা ধরে নিচ্ছি ভূমির আয় হচ্ছে কি? খাজনা, রেন্ট, আর ডব্লিউ হচ্ছে ওয়েজেস, WAGES, ওয়েজেস, মজুরি। মজুরিটা আমরা যোগ করলাম। এটা উৎপাদন কাজে নিয়োজিত শ্রমের আয়। উৎপাদন কাজে নিয়োজিত কার আয়? ডব্লিউটা হচ্ছে শ্রমের আয়, মজুরি। আর্থিক মজুরি, প্রকৃত মজুরি, এগুলো আমরা ডিটেইলস এর আগে আলোচনা করেছি। তারপরে আয় হচ্ছে ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট, সুদ।
সুদ। আমরা ছোট হাতের আয় দিয়ে প্রকাশ করলাম, বড় হাতের আয় দিয়ে আমরা অর্থনীতিতে ইনভেস্টমেন্ট বিনিয়োগকে প্রকাশ করি। এজন্য আমরা বড় হাতের আয় না দিয়ে ছোট হাতের আয় দিলাম আয়, ইন্টারেস্ট। অনেক সময় এটা আরও দেওয়া যায়, অনেক সময় আরও দেওয়া যায় রেট অফ ইন্টারেস্ট, আর দ্বারা প্রকাশ করা যায় সুদের হারকে আর দ্বারা অথবা স্মল আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে পি আর দ্বারা আমরা প্রফিট বোঝালাম, শুধু পি দিলাম না, পি দ্বারা প্রাইস হয়ে যায়, প্রাইসকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এর জন্য পি আর দিলাম। প্রফিট মুনাফা, প্রফিট বা মুনাফা। তো এখানে ইন্টারেস্ট, তো আমরা বলেছি ইন্টারেস্ট হচ্ছে মূলধনের আয়, উৎপাদন কাজে নিয়োজিত মূলধন। মূলধন বিভিন্নভাবে মূলধনকে সংজ্ঞায়িত করা যায়। আমরা একটা সংজ্ঞা দিয়েছি, যে আমরা যে সংজ্ঞাটা দিয়েছি সেটা মাইক্রো ইকোনমিক্স রিলেটেড একটা ডেফিনেশন, যে উৎপাদককে, কৃষককে ধান উৎপাদন করলো, বীজ আকারে রেখে দিল, সেটা হচ্ছে তার মূলধন। মানে যেটা ভোগে ব্যবহার করলো না, ভবিষ্যতের উৎপাদনের জন্য রেখে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মূলধন। ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টে আরো বিভিন্নভাবে আমরা বুঝতে পারি। মূলধন তোমার 1,00,000 টাকা, এটা কি করেছো, ব্যাংকে রেখে দিয়েছো। তো 1,00,000 টাকা ব্যাংকে রেখে দিয়েছো, এখান থেকে যদি ইন্টারেস্ট ব্যাংক দিয়ে থাকে, তো ওই ইন্টারেস্টটা এই টাকার বিপরীতে, এটা হচ্ছে মূলধনের কি আয়। এই যে 1,00,000 টাকায় যদি 10% ইন্টারেস্ট দেওয়া হয়, 1,00,000 টাকা যদি ব্যাংকে রাখা হয় আর ব্যাংক কর্তৃপক্ষ যদি 10% ইন্টারেস্ট দেয়, তাহলে 10,000 টাকা এক্সট্রা পাওয়া যাবে এক বছরে। 10,000 টাকা, 1,00,000 টাকায় কত টাকা পাওয়া গেল? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। তো এটা কার ইনকাম? ওই যে 1,00,000 টাকার ইনকাম, এটা মূলধনের ইনকাম, এজন্য আমরা এটাকে ইন্টারেস্ট বলতেছি, সুদ। প্রফিট, মুনাফা। তো প্রফিট বা মুনাফা হচ্ছে সংগঠনের আয়। প্রফিট বা মুনাফা, উৎপাদন কাজে নিয়োজিত সংগঠক সাধারণত মালিক হয়ে থাকে। তো মালিক তো তার কি করে, তার প্রতিষ্ঠান অর্থে, প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, উৎপাদনের শুরু থেকে, ফর দ্য বিগিনিং অফ দ্য প্রোডাকশন টু দ্য এন্ডিং অফ দ্য প্রোডাকশন, শুরু থেকে শেষ পর্যন্ত তার যাবতীয় কার্যক্রম সে কি করে গ্রহণ করে। সে কিন্তু উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করে। লাভ হলে লাভের অংশ সে নেয়, আবার ক্ষতি হলে ক্ষতিটাও তাকে বহন করতে হয়। এই যে ঝুঁকি বহন করে, বিভিন্ন কাজ করে, তাকে সময় দেয়, প্ল্যানিং করে, বিক্রয় কিভাবে হবে সেটার পরিকল্পনা গ্রহণ করে, বিভিন্ন কাজ করে, তার বিনিময়ে সে যেটা উৎপাদন প্রতিষ্ঠান থেকে সে যেটা বুক করে, সে যেটা নেয়, উত্তোলন করে, তার নাম হচ্ছে কি? প্রফিট। তো আমরা এগুলা যোগ করেছি। তো এখানে ব্যক্তির আয়ের মধ্যে যদি হস্তান্তর পাওনা থাকে, এই হস্তান্তর পাওনাটা ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত, কিন্তু এটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। এবার আসুন, হস্তান্তর পাওনা কি? পরীক্ষায় একটা প্রশ্ন এরকম আসতে পারে, হস্তান্তর পাওনা কি? এটি কি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত? এটি কি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে? আমরা এই প্রশ্নটার আনসার দিচ্ছি, তোমরা এটা নোট করতে পারো খাতায়। যেহেতু ইউটিউবে ভিডিওটা দেই, তোমরা পজ করে লিখতে পারো, নোট করতে পারো, বারবার দেখতে পারো। এটা হচ্ছে তোমাদের জন্য সুবিধা, ইউটিউবে দেওয়া। একাধিকবার তোমরা দেখতে পারো, পজ করে নোট করতে পারো। অনেক কথা বলতেছি, কিন্তু এগুলো নোট করতে হবে, লিখতে হবে। প্রতিটা কথাই হচ্ছে পরীক্ষায় আসার মতো, নৈবত্তিকে আসতে পারে, সৃজনশীলে আসতে পারে। এই জন্য প্রত্যেকটা কথা বুঝে বুঝে পড়তে হবে। ইকোনমিক্সের এভরি ওয়ার্ড বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়ার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু গিভ এনাফ টাইম, তোমার স্টাডিতে এনাফ টাইম দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু হার্ড লেবোরিয়াস, পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো যেহেতু এখন বাসায় আসো, অনেক সময় পাচ্ছ, এই সময়টা কাজে লাগাও। তো এখন আমরা হস্তান্তর পাওনাকে সংজ্ঞা দিচ্ছি। যে আয়ের পিছনে
দ্রব্য ও সেবার উৎপাদন জড়িত নয় তাকে হস্তান্তর পাওনা বলে। আবারও বলতেছি, যে আয়ের পশ্চাতে বা পিছনের কথাই, যে আয়ের পশ্চাতে দ্রব্য বা সেবার উৎপাদন জড়িত নয় তাকে হস্তান্তর পাওনা বলে। অর্থাৎ আমাদের একটা আয় হয়েছে, ওই আয়টা আমরা উৎপাদন থেকে পাইনি, কোনো দ্রব্যের বিনিময়ে আমরা আয়টা উপার্জন করি নাই, বা কোনো সেবা প্রদান করে এই আয়টা উপার্জন করি নাই, তার নাম হচ্ছে হস্তান্তর পাওনা। তার নাম কি? তার নাম হচ্ছে হস্তান্তর পাওনা, যেটা আমরা টিআর দ্বারা প্রকাশ করলাম। TRANSFER, ট্রান্সফার পেমেন্ট, বাংলা হচ্ছে হস্তান্তর পাওনা। হস্তান্তর পাওনা, যে পাওনার পিছনে, বা যে পাওনা বলতে এখানে আয়কে বোঝানো হচ্ছে, যে পাওনার পিছনে দ্রব্য বা সেবার উৎপাদন জড়িত নয় তাকে হস্তান্তর পাওনা বলে। উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের কি বাধা? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, বেকার ভাতা। বেকার ভাতা বাংলাদেশে নাই, বিভিন্ন উন্নত দেশে বেকার ভাতা দেয়া হয়। মুক্তিযোদ্ধা ভাতা, পেনশন ভাতা, এই যে বাধার, বিভিন্ন বাধার কথা বললাম, বিধবা ভাতা। তো এই ভাতাগুলা সরকার যে নিচ্ছে সে কিন্তু কোনো কাজের বিনিময়ে সে নিচ্ছে না, কোনো দ্রব্যের বিনিময়, উৎপাদনের বিনিময়ে সে নিচ্ছে না। মানে সরকার সহজ কথায় এটাই আমরা এভাবে বুঝতে পারি বোঝার সুবিধার্থে, যে ফি যেগুলো আমরা পাচ্ছি, ফি, এই ফি যে জিনিসগুলো আমরা পাচ্ছি বিভিন্ন একটা কর্তৃপক্ষের কাছ থেকে, সরকারের কাছ থেকে, এইটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, হস্তান্তর পাওনা। কারণ এই পাওনার পিছনে উৎপাদন জড়িত নয়, আমরা উইদাউট পরিশ্রমে কি পেয়ে গেছি? একটা বাধা পেয়ে গেছি। তো এই ভাতাটা, এটার নাম হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, হস্তান্তর পাওনা। এইটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। খুব মনোযোগ দিয়ে বোঝা দরকার। একটা আয় যদি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হতে হয়, তার পিছনে দ্রব্য এবং সেবার উৎপাদন জড়িত থাকতে হবে। আমরা সংজ্ঞায় কি বলেছি? জাতীয় আয়ের সংজ্ঞায়, একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্য, উৎপাদন করে তার বাজার মূল্য, বি কেয়ারফুল, উৎপাদন করে তার বাজার মূল্য। তার মানে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হতে হলে দ্রব্য ও সেবার উৎপাদন জড়িত থাকতে হবে। উৎপাদন যদি জড়িত না থাকে তাহলে সেটা জাতীয় অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই হস্তান্তর পাওনাতে তো উৎপাদন জড়িত নয়, এটা উইদাউট প্রোডাকশন, উৎপাদন ছাড়া এটা পাওয়া গেছে। দ্রব্য না দিয়ে, সে দ্রব্যের সাথে জড়িত না থেকে, সেবার সাথে জড়িত না থেকে এটা পাওয়া গেছে। সো ইট ইজ নট ইনক্লুড ন্যাশনাল ইনকাম, জাতীয় এটা অন্তর্ভুক্ত নয়। তাইলে হস্তান্তর পাওনা কি আমরা বুঝলাম, হস্তান্তর পাওনার উদাহরণ আমরা শিখলাম। হস্তান্তর পাওনা কি জাতীয় অন্তর্ভুক্ত? আমরা এটার আনসারে বলবো হস্তান্তর পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। কারণ জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হতে হলে দ্রব্য ও সেবার উৎপাদন জড়িত থাকতে হয়। যেহেতু হস্তান্তর পাওনার পিছনে দ্রব্য ও সেবার উৎপাদন জড়িত নয়, সেহেতু এটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। গেল এটার আনসার। এবার আরেকটা প্রশ্ন, হস্তান্তর পাওনা কি? শেষ হইল। হস্তান্তর পাওনা কি জাতীয় অন্তর্ভুক্ত? শেষ হলো, আনসার দিলাম। আরেকটা প্রশ্ন, এটি কি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে? মানে হস্তান্তর পাওনা কি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে? সে কি জাতীয় আয়কে বাড়াতে পারে? এই আনসারটা আমরা অনেকেই এভাবে দিই, অনেক স্টুডেন্টরা এটা ভুল করে। অনেকেই বলে যেহেতু হস্তান্তর পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়, তাহলে এটি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে না। আনসারটা হচ্ছে রং।
এটার আনসারটা কি হবে? আনসারটা লিখে নাও। আনসারটা হবে হস্তান্তর পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত না হলেও এটি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। কিভাবে জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে? দেখো, হস্তান্তর পাওনা জাতীয় আয় নয়, কিন্তু এটি ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত আয় কি? ব্যক্তির আয় যেটা। তো হস্তান্তর পাওনা বলতে একজন মানুষ কি পেল? একটা ভাতা পেল, মুক্তিযোদ্ধা ভাতা পেল, বা মনে করো বেকার ভাতা পেল। তো যেই ভাতাটা পেল তার তো ব্যক্তিগত আয় বাড়বে। তো তার আয় যখন বাড়বে, তার যদি ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয় যদি বাড়ে, ব্যক্তিগত আয় বাড়ার কারণে ওই ব্যক্তির কি বাড়বে? চাহিদা বাড়বে। কোয়ান্টিটি অফ ডিমান্ড আর কি হবে? বাড়বে। কোয়ান্টিটি অফ ডিমান্ড যদি বাড়ে, চাহিদা যদি বাড়ে, চাহিদা বাড়লে বাজারে একটা দ্রব্যের চাহিদা যদি বাড়ে, তাহলে উৎপাদনকারীরা ওই দ্রব্যের যোগান কি করবে? বৃদ্ধি করবে, যোগান বাড়াতে হবে। চাহিদা বাড়ার কারণে ওই দ্রব্যের যোগান কি করতে হবে? বাড়াতে হবে। একটা দ্রব্যের যদি চাহিদা সৃষ্টি হয়, তো ওই দ্রব্যের উৎপাদনকারী উৎপাদন বাড়াবে, সে দেখবে যে বাজারে ওই দ্রব্যের কি আছে? চাহিদা আছে। সে দ্রব্যটার সাপ্লাইটা কি করবে? বাড়াতে চাইবে বাজারে। তো সাপ্লাই যদি বাড়াতে হয়, ওই দ্রব্যের চাহিদা বাড়ানোর জন্য বাজারে যদি যোগান বাড়াতে হয়, ওই দ্রব্যের কি করতে হবে? উৎপাদন করতে হবে। তার মানে উৎপাদন বাড়াতে হবে। কোয়ান্টিটি অফ প্রোডাকশন কি করতে হবে? বাড়াতে হবে। কোয়ান্টিটি অফ প্রোডাকশন যদি বাড়াতে হয়, বাড়ায়, বৃদ্ধি পায়, তাহলে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বাড়া মানে কি? এই যে জাতীয় সংখ্যায় চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যকে, তাহলে উৎপাদন হয়েছে, তার মানে জাতীয় আয় কি হয়ে গেছে? জাতীয় আয় বৃদ্ধি পেয়ে গেছে। উৎপাদন বাড়া মানে জাতীয় আয়টা কি হয়? বাড়া। উৎপাদন বাড়া মানে জাতীয় আয় বাড়া। এর মানে হস্তান্তর পাওনার কারণে পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয় বাড়ে, ব্যক্তিগত আয় বাড়ার কারণে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে যোগান বাড়ে, যোগান বাড়লে উৎপাদনকারীরা উৎপাদন বাড়ায়, উৎপাদন বাড়ায়। আরো বিভিন্ন ইন্ডিকেটর জড়িত আছে, আস্তে আস্তে বুঝবে। উৎপাদন বাড়ার কারণে এখানে নিয়োগ বাড়ে, নিয়োগ বাড়ে। উৎপাদন বাড়াতে হলে নিয়োগকারীরা নিয়োগ বাড়াতে হবে, নিয়োগ বাড়ে, জাতীয় আয় কি হয়? বাড়ে। তো আমরা হস্তান্তর পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটি জাতীয় আয়ের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে, এটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ নিয়ে অনেক কথা বললাম। আমরা দেখালাম যে কিভাবে আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হয়। এটা হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের সমীকরণ। তো কোনো কোনো ক্ষেত্রে এটা এখানে একটা সামেশন দেওয়া হয়। সামেশন দিয়ে বোঝানো হয় যে সকল আয় ভূমির আয় যোগ করা হয়েছে, সকল শ্রমিকের আয় যোগ করা হয়েছে, সকল ক্যাপিটালের আয় যোগ করা হয়েছে, এরকম সামেশন দেওয়া হয়। তো সামেশন দিতে পারো, সামেশন দিলেও হবে, সামেশন না দিলেও চলবে। এখানে পরীক্ষায় হয়তো উদ্দীপকে অনেক সময় সামেশন দেওয়া থাকবে। তো এভাবে যদি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এই সমীকরণটা হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সমীকরণ। আমরা এই বিষয়টা ব্যাখ্যা করেছি, তারপরে হস্তান্তর পাওনা নিয়ে আমরা আলোচনা করেছি। আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপটা আমরা কি করলাম? শেষ করলাম। আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ। তো ব্যয় পদ্ধতিতে জাতীয় আমরা কিভাবে পরিমাপ করব? ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হলে সমাজের সব ধরনের ব্যয় যোগ করে জাতীয় ব্যয় করতে হবে। আসলে জাতীয় আয়, অনেকের ধারণা এটা তো আয়, এটা আবার ব্যয় কিভাবে হয়? তো এখানে সমাজের লোকজন যেটা ব্যয় করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এগুলা কি হয়ে যায়?
বা যারা বিক্রয় করে তাদের এটা কি হয়ে যায়, আয় হয়ে যায়। যেমন তুমি 2টা কলম ক্রয় করেছো, 5 টাকা করে 2টা কলম কি করেছো, ক্রয় করেছো। তোমাকে বলা হলো তোমার ব্যয় কত কলম ক্রয় বাবদ, তুমি বলবে আমি 5 টাকা বা 5 দুগুণে 10 টাকা কি করেছি, ব্যয় করেছি কলম ক্রয় করতে গিয়ে। এটা তোমার ব্যয়। যে বিক্রি করলো ওই 10 টাকা তার কি হয়ে গেল, আয় হয়ে গেল। এজন্য ব্যয়টা যদি আমি বের করতে পারি তাহলে বিক্রেতার আয়টা আমি জেনে গেলাম। তার 10 টাকা তার ব্যয়, তার মানে এই 10 টাকা হচ্ছে যে বিক্রি করলো তার কি আয়। এজন্য ব্যয় পদ্ধতিতে জাতীয় কি করা যায়, পরিমাপ করা যায়। ব্যয় জানলে আমরা ব্যয় যদি আমরা জানতে পারি তাহলে ওই ব্যয়টা হচ্ছে জাতীয় আয়। তো এটা পরিমাপের নিয়ম কি দেখো, ব্যয় পদ্ধতিতে জাতীয় সংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সমস্ত ব্যয় যোগ করে যে জাতীয় পরিমাপ করা হয় তাকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় বলা হয়, বা ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ কি করা হয় বলা হয়। তো অধ্যাপক লিপসিক ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের একটা সমীকরণ কি করেছেন, তিনি দিয়েছেন। মানে তিনি সমাজের ব্যয় বলতে কি বোঝাতে চেয়েছেন এটা তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন সমাজের ব্যয় হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানির সমষ্টি। এই হচ্ছে ওনার ভাষ্য ব্যাখ্যা। তো আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় সমীকরণটা লিখে আমরা বিষয়টা বিশ্লেষণ করতেছি। একটা সমীকরণটা আমি লিখি, ব্যয় পদ্ধতি জাতীয় সমীকরণ y, অথবা আমরা NI দিতে পারি, ন্যাশনাল ইনকাম, C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি X মাইনাস M কে। এই হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় এর সমীকরণ। y বা NI is equal to C plus I plus G plus X minus M। তো লিপসি কি বলেছেন, যে সমাজের সব ব্যয় যোগ করে জাতীয় ব্যয় করতে হবে। এখানে সমাজের ব্যয় বলতে তিনি ভোগ ব্যয় বলেছেন। এটা হচ্ছে ভোগ ব্যয়, এটা বিনিয়োগ ব্যয়, এটা সরকারি ব্যয়, আর এটা হচ্ছে নিট রপ্তানির সমষ্টি। এখানে X হচ্ছে এক্সপোর্ট, M হচ্ছে ইম্পোর্ট। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। C বলতে CONSUMPTION, কনজাম্পশন, EXPENDITURE, কনজাম্পশন এক্সপেন্ডিচার, বাংলাটা হচ্ছে ভোগ ব্যয়। ভোগ ব্যয় আমরা ভোগ নিয়ে এই চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। ভোগ নিয়ে, ভোগ এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, বিনিয়োগ, সরকারি ব্যয়, এগুলো হচ্ছে এই অধ্যায়ের আলোচনার বিষয়। এই চলকগুলো, এখানে ভোগ একটা চলক, আই একটা চলক, জি একটা চলক, এক্স চলক, এম চলক, এই চলকগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের চলক, সামষ্টিক চলক। পরীক্ষা প্রশ্ন থাকতে পারে নৈবত থেকে, নিচের কোনটি সামষ্টিক চলক। চাহিদা, যোগান, উৎপাদন, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের চলক, ব্যষ্টিক চলক। আর এই চলকগুলো হচ্ছে কি চলক, সামষ্টিক চলক, ম্যাক্রো ইকোনমিক্সের চলক। এই কনজাম্পশন এক্সপেন্ডিচার ভোগ ব্যয়। তো ভোগ হচ্ছে মানুষ যা ব্যবহার করে, মানে যার মাধ্যমে সে উপযোগটাকে নিঃশেষ করে, সেটা হচ্ছে ভোগ। সে দ্রব্য এবং সেবা ভোগ করে, আমরা ভাত, রুটি এগুলা খেয়ে থাকি, এর মানে এগুলো ভোগ করে থাকি, মানে উপযোগ নিঃশেষ হয়। উপযোগ নিঃশেষের নাম কি, ভোগ। এই ভোগ বাবদ যে ব্যয় সমাজের মানুষ করে, মাছ, তেল, সবজি, তরি তরকারি ক্রয় করতে, বা খালি যে খাওয়ার ক্ষেত্রে মানুষ বুক করে তা না, ব্যবহারটাও। যেমন একটা কলম আমরা কি করতেছি, কলম দিয়ে লিখতেছি, এটা হচ্ছে কলমের কনজাম্পশন, বুক ব্যবহার করা। তো এই ব্যবহার করতে গিয়ে মানুষ বুক যেটা করে, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে সি অন্তর্ভুক্ত। এটা সিতে যাবে। বুকের জন্য যে ব্যয় করে, সমাজের লোকজন বৈধ দ্রব্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় করে, তার নাম হচ্ছে ভোগ ব্যয়, কনজাম্পশন এক্সপেন্ডিচার। এবার আসো আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, INVESTMENT, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আমি লিখলাম না, উপরে লেখা আছে। তো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, বাংলাটা কি, বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয় হচ্ছে বিনিয়োগ করতে গিয়ে যে ব্যয় হয়। সমাজের লোকজন শুধুমাত্র
খাওয়ার পিছনে ব্যয় করে না, বুকের পিছনে ব্যয় করে না। অনেক মানুষ যারা আছে, যারা বিজনেসের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত, তারা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য কি করে থাকে, ব্যয় করে থাকে। যেমন তুমি একজন ফার্মার, তুমি একটা ট্রাক্টর ক্রয় করেছো, তো ট্রাক্টরকে তুমি খাওয়ার জন্য ক্রয় করেছো না, ট্রাক্টর ক্রয় করেছো কি জন্য? উৎপাদন কাজে ব্যবহার করার জন্য। তো এই যে ট্রাক্টরটা ক্রয় করেছো উৎপাদন কাজে ব্যবহার করার জন্য, এটা বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট এক্সপেন্স। এটা দোকান দিয়েছো, দোকানের বিভিন্ন কি করেছো, টাইলস করেছো, দোকানের বিভিন্ন ফার্নিচার ক্রয় করেছো, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এগুলোর পিছনে মানুষ অনেক টাকা কি করতেছে, ব্যয় করতেছে। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আরো বেশি। এটা গার্মেন্টস ফ্যাক্টরি তুমি দিবে, তাহলে সেলাই মেশিন ক্রয় করতে হবে বিদেশ থেকে। তো এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। জি, তো দেশের এই যে জি হচ্ছে গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো দেশের ভিতরে শুধুমাত্র মানুষ যারা ভোক্তা যারা আছে বা উৎপাদনকারী যারা আছে তারাই যে ব্যয় করে তা না। দেশের ভিতরে বড় একটা পার্টস হচ্ছে গভর্নমেন্ট, বড় একটা বডি গভর্নমেন্ট। তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, আয় করতেছে, ব্যয় করতেছে। সরকার পদ্মা সেতু মনে করো তৈরি করবে, বিভিন্ন ব্রিজ তৈরি করবে, রাস্তাঘাট তৈরি করবে, অবকাঠামোগত উন্নয়ন করবে, হসপিটাল বা তোমাদের কলেজের বিল্ডিং তৈরি করে দিবে। এই সমস্ত কাজে সে কি করতেছে, ব্যয় করতেছে। এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই ব্যয়টা কার ভিতরে যাবে? জি এর ভিতরে যাবে। এবার আমরা এটা নিট রপ্তানি কেন বললাম? আমরা বিদেশ থেকে দ্রব্য বা সেবা ক্রয় করি, আবার বিদেশের কাছে দ্রব্য বা সেবা বিক্রয় করি। এই দুইটা বিয়োগফল হচ্ছে নিট রপ্তানি। এই এক্স হচ্ছে আমরা এক্সপোর্ট বলতে পারি, EXPORT, এক্সপোর্ট। অথবা আর একটু বড় করে আমরা লিখতে পারি এক্সপোর্ট ইনকাম। এটা হচ্ছে রপ্তানি আয়, এক্সপোর্ট ইনকাম, রপ্তানি আয়। বিদেশি দ্রব্য বা সেবা আমরা কি করেছি, বিক্রি করেছি, এখান থেকে আমরা যেটা আয় উপার্জন করেছি সেটা হচ্ছে রপ্তানি আয়। আমরা গার্মেন্টস বিদেশে কি করি, বিক্রয় করে থাকি। আমরা চিংড়ি রপ্তানি করতেছি, আমরা পাট রপ্তানি, পাটজাত দ্রব্য রপ্তানি করে থাকি, ঔষধ রপ্তানি করে থাকি। এ সমস্ত কারণে আমাদের যেটা আয় হয় সেটা কার ভিতরে আসবে? এক্স এর ভিতরে আসবে। এর হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি। এটাকে আরো একটু বড় করে আমরা লিখতে পারি ইম্পোর্ট এক্সপেন্ডিচার। এটা হচ্ছে আমদানি ব্যয়। আমদানিটা হচ্ছে ব্যয় আর রপ্তানিটা হচ্ছে কি আয়। ইম্পোর্ট হচ্ছে আমরা বিদেশ থেকে যে সমস্ত দ্রব্য সেবা ক্রয় করে থাকি,